আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অভ্যন্তরীণ মুনাফা হার পদ্ধতি ক্যাপিটাল বাজেটিংয়ের গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। ইন্টারনাল রেট অফ রিটার্ন বা IRR এর সকল সংজ্ঞা, সূত্র এবং সকল নিয়মের অঙ্কের সহজ ট্রিক্স এবং গাণিতিক সমাধান নিয়ে আজকের আলোচনা। এই আলোচনা আমাদের এইচএসসি এবং বিবিএ এবং এমবিএ সকল শিক্ষার্থীদের জন্য করা হচ্ছে। তো প্রথমেই আমরা জেনে নেই IRR এর সংজ্ঞা এবং ধারণা। অভ্যন্তরীণ মুনাফার হার হলো এমন একটি বাট্রার হার যে হারে প্রকল্পের ভবিষ্যৎ নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং প্রাথমিক বিনিয়োগ সমান হয়। অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে এমন একটা শতকরা হার যে বাট্রার হারে ভবিষ্যৎ আন্তঃপ্রবাহর মূল্য, বর্তমান মূল্য এবং প্রাথমিক বিনিয়োগ সমান হয়। অর্থাৎ এনসিবি এবং এনসিও পরস্পর সমান হয়। এনসিবি হচ্ছে নেট ক্যাশ বেনিফিট এবং এনসি হচ্ছে নেট ক্যাশ আউটলে বা ইনভেস্টমেন্ট, অর্থাৎ যেখানে আমাদের আন্তঃপ্রবাহ এবং ইনভেস্টমেন্ট সমান হয়। মূল বৈশিষ্ট্য: এই পদ্ধতিতে নিট বর্তমান মূল্য এনপিভি সর্বদা শূন্য হয়। এটি প্রকল্পের নিজস্ব উপার্জন ক্ষমতা প্রকাশ করে। এখন দেখে নেই IRR যে পদ্ধতি বা টেকনিকটি, এটার কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে। সুবিধাসমূহ: এটি অর্থের সময়মূল্য বিবেচনা করে, প্রকল্পের সম্পূর্ণ আয়ুষ্কালের নগদ প্রবাহ ব্যবহার করা সহজ হয়, ফলাফল শতকরা হারে প্রকাশ পায়, বুঝতে সহজ হয়, বিনিয়োগের লাভজনকতা সরাসরি তুলনা করা যায়। অসুবিধাও রয়েছে: এই হিসাব প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ। একাধিক IRR বা মাল্টিপল IRR সমস্যা দেখা দিতে পারে। প্রকল্পের আকার বা স্কেল বিবেচনা করে না। এটি ধরে নেয় যে নগদ প্রবাহ একই হারে পুনরায় বিনিয়োগ হবে। তো বিভিন্ন সুবিধা এবং অসুবিধা সমূহ জেনে নিলাম। এবারে দেখে নেই IRR এর গাণিতিক সূত্রসমূহ। IRR এর যে গাণিতিক সূত্রটি রয়েছে সেটি হচ্ছে L প্লাস NPV L, L NPV of L মাইনাস NPV of H ইন্টু H মাইনাস L। অর্থাৎ L দ্বারা এখানে লোয়ার ডিসকাউন্ট রেট কে নির্দেশ করা হয়েছে এবং H কে হাইয়ার ডিসকাউন্ট রেট দ্বারা ইন্ডিকেট করা হয়েছে, এবং NPV অফ L অর্থাৎ লোয়ার ডিসকাউন্ট রেটটি আমাদের NPV, এবং NPV অফ L এবং NPV অফ H দ্বারা হাইয়ার ডিসকাউন্ট রেটে NPV কে নির্দেশ করা রয়েছে। এখন আমরা জেনে নেই সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ অ্যাকসেপ্ট রিজেক্ট রুল। IRR এর কখন আমরা কোনো প্রকল্প গ্রহণ করব বা গ্রহণ করব না। IRR যদি কে থেকে বড় হয়, অর্থাৎ আমার কস্ট অফ ক্যাপিটাল থেকে যদি IRR বড় হয়, তাহলে তাহলে গ্রহণযোগ্য। অর্থাৎ IRR যদি মূলধন ব্যয়ের চেয়ে বেশি হয়, তখনই আমরা উক্ত প্রকল্প গ্রহণ করব। যদি IRR কে থেকে, অর্থাৎ কস্ট অফ ইকুইটি বা কস্ট অফ ক্যাপিটাল থেকে কম হয়, তাহলেই আমরা উক্ত প্রকল্প বর্জন করব। অর্থাৎ দেখা যায় IRR হলো 12%, কিন্তু আমার কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 15%। তো আমার আয়ের হার যদি 15% হয় এবং ব্যয়ের হার যদি 15% হয়, তো অবশ্যই আমি সেই প্রকল্প অ্যাকসেপ্ট করব না। পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে যে প্রকল্পের IRR বেশি সেটি গ্রহণ করতে হবে। অর্থাৎ উপরের যে দুটো তুলনা সেটি হচ্ছে স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে, এবং নিচের যদি পরস্পর বর্জনশীল প্রকল্প হয়, তো সেক্ষেত্রে আমাকে যা IRR অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্ন বেশি থাকবে সেটি গ্রহণ করা হবে। আমরা বিষয়টি যখন অঙ্কের মাধ্যমে দেখব, তখন পুরোপুরি ধারণা বা আয়ত্তে চলে আসবে। সমান আন্তঃপ্রবাহের ক্ষেত্রে IRR: যখন প্রতি বছর একই পরিমাণ নগদ প্রবাহ পাওয়া যায়, তখন IRR নির্ণয় করা খুবই সহজ হয়ে যায়। তো এক্ষেত্রে আমাকে একটা কাজ করতে হবে, প্রথমে ফ্যাক্টরিং নির্ণয় করে নিতে হবে। ফ্যাক্টর প্রাথমিক বিনিয়োগ, বার্ষিক নগদ প্রবাহ। পরে PVIF এ টেবিল প্রদত্ত অনুযায়ী ফ্যাক্টরের মান হার খুঁজে বের করা। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে আমাদের প্রথম
প্রাথমিক বিনিয়োগ বা এবং এনসিবি নির্ণয় করা, এনসিও এবং এনসিবি। এরপরে পিবিআইএফ অনুযায়ী উক্ত হার অনুযায়ী আমাদের পিবিআইএফ এ ফ্যাক্টর বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটা প্রশ্ন দেখি, একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 50,000 টাকা এবং প্রকল্পের আয়ুষ্কাল 5 বছর, প্রতি বছর সমান নগদ আন্তঃপ্রবাহ 12,000 টাকা, অর্থাৎ প্রতি বছরই আমি 12,000 টাকা করে রিটার্ন পাবো, অর্থাৎ এইটা হচ্ছে এনসিও এবং এটা হচ্ছে এনসিবি। তো সেক্ষেত্রে আইআরআর কত হবে? তো আমার যদি পিভি ফ্যাক্টরটা নির্ণয় করতে যাই, তো এভাবে পিভি ফ্যাক্টরটা বের করতে হবে, মানে টোটাল এনসিও ডিভাইড বাই এনসিবি, এনসিও ডিভাইডেড বাই এনসিবি। তো এনসিও ডিভাইড বাই এনসিবি এটা আমরা সাধারণত পিরিয়ডের ক্ষেত্রে ব্যবহার করেছি, সেই সূত্রটাই এখানেও অ্যাপ্লাই হবে। তো ওইখানে যে ফ্যাক্টরিং যে জিনিসটা পেতাম পেব্যাক পিরিয়ডের সময়, সেটা আমরা পেতাম হচ্ছে ইয়ারের মানটা। তো এক্ষেত্রে আমরা পাবো ফ্যাক্টরিং রেটটা। তো এখানে আমি পেলাম 4.167, টেবিলের 5 বছরের মানটা হচ্ছে 6 এবং 7%-এর মাঝে। তো সুতরাং আইআরআর হচ্ছে 6.40। আমরা 4.167-এর মানটা আমরা দেখতে চাই অন্য একটি গাণিতিক উদাহরণ, যেখানে অসমান আন্তঃপ্রবাহ। দেখো, প্রাথমিক বিনিয়োগ 1,00,000 টাকা, আন্তঃপ্রবাহ প্রথম বছর 40,000, দ্বিতীয় বছর 50 এবং তৃতীয় বছর 42,000। বাট্টার হার 10 এবং 20% ধরে অঙ্কটি করতে হবে। তো এক্ষেত্রে আমাদের প্রাথমিক বিনিয়োগ 1,00,000 টাকা, আন্তঃপ্রবাহ প্রথম বছর 40, দ্বিতীয় বছর 50 এবং তৃতীয় বছর 42, অর্থাৎ অসমান আন্তঃপ্রবাহ রয়েছে। এবং এখানে বাট্টার হার 10% এবং 20% দেয়া রয়েছে। আমরা চাইলে অন্য যে কোনো বাট্টার হার ধরে নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা আনুমানিক একটা বাট্টার হার ধরে নিব, অথবা যদি প্রশ্নে কোনো বাট্টার হার থাকে সেই পর্যন্ত ধরে নিতে হবে। তো প্রথম, আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য 10% বাট্টার হারে আমাদের যদি আসে টোটাল পিভি এইটা আসে, এবং সেক্ষেত্রে আমার খেয়াল করতে হবে যে আমাদের যে এনপিভি সূত্র হচ্ছে কি, টোটাল পিভি মাইনাস এনসিও। টোটাল পিভি মাইনাস এনসিও, আমরা যারা এনপিভির অঙ্ক দেখিনি তাদের আগে এনপিভির ম্যাথ করে তারপরই আইআরএর ম্যাথে প্রবেশ করতে হবে। সেক্ষেত্রে আমরা এনপিভি দেখব, এনপিভি যদি পজিটিভ আসে তো বাট্টার হার বৃদ্ধি করে আমরা একটা নেগেটিভ এনপিভি বের করতে হবে। আর যদি প্রথমবারে ট্রায়াল দেওয়ার পরে যদি আমাদের বাট্টার হারটি মানে নেগেটিভ এনপিভি আসে, তাহলে বাট্টার হার কমিয়ে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তারপরে আমাদের আইআরআর যদি আমরা সূত্র প্রয়োগ করি, লোয়ার ডিসকাউন্ট রেট, এরপরে উপরে হচ্ছে এনপিভি অফ লোয়ার ডিসকাউন্ট রেট। এই যে লোয়ার ডিসকাউন্ট রেট 10%, এটা লোয়ার ডিসকাউন্ট ছিল, এইটার এনপিভিটা বসাতে হবে, এই যে 8,270। এরপরে নিচে ভাগ হচ্ছে লোয়ার ডিসকাউন্ট এনপিভি বসালাম, তারপর মাইনাস হচ্ছে মাইনাস, সূত্র মাইনাস, এবং হচ্ছে হাইয়ার রেট এনপিভি। তো হাইয়ার রেট এনপিভি হচ্ছে মাইনাস 7,550, অর্থাৎ এখানে এই জিনিসটা অবশ্যই লক্ষণীয়, এখানে মাইনাস মাইনাস প্লাস হবে, ইন্টু 20 মাইনাস 10%, অর্থাৎ হাইয়ার ডিসকাউন্ট রেট মাইনাস লোয়ার ডিসকাউন্ট রেট। এভাবে আমরা ক্যালকুলেশন করলে 15.22 উত্তরটি পাবো। এখন প্রজেক্ট মূল্যায়ন সিদ্ধান্ত। উপরের অঙ্কটা যদি আমাদের মূলধন ব্যয় কস্ট অফ ক্যাপিটাল 12% হয়, তবে আগের প্রকল্প কি লাভজনক? আমরা আগেই বলেছিলাম কস্ট অফ ক্যাপিটালের থেকে যদি আইআরআর বড় হয় তবে অবশ্যই প্রকল্পটি গ্রহণযোগ্য হবে। যেহেতু প্রকল্পের আইআরআর 15.12%, মূলধন ব্যয় 12%, তাই প্রকল্পের লাভজনক এবং গ্রহণ করা দরকার। তো এবার আমরা জেনে নিই এনপিভি এবং আইআরআর এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে সূক্ষ্ম। যেহেতু আইআরআর পদ্ধতিটি এনপিভি থেকেই আবিষ্কৃত হয়েছে বলা যায়, তো সেক্ষেত্রে এর মধ্যে কিছুটা মিল এবং অমিল রয়েছে, সেগুলো আমরা জেনে নেই। এনপিভি আর্থিক মূল্যে টাকায় প্রকাশ করে, শতকরা হার প্রকাশ করে, মূলধন ব্যয় পুনর্নিয়োগ ধরে, আইআরআর হারেই পুনর্নিয়োগ ধরে। নির্ভরযোগ্যতা, এটি অধিক নির্ভরযোগ্য, কখনো কখনো বিভ্রান্তিকর হতে পারে।
জটিলতা হিসাব করা সহজ এবং হিসাব করা তুলনামূলক কঠিন। তো আজকের লেকচার এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন এবং আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ।